রাজধানীতে 40 ছাড়ালো তাপমাত্রা, তীব্র গরমে সারা দেশে স্কুল কলেজ 7 দিন বন্ধ। হিট স্ট্রোকে ঢাকা, গাজীপুর, পাবনা, চুয়াডাঙ্গা 4 জনের মৃত্যু। বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ চয়েস খুদে খেলোয়াড়দের পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী। ক্রিকেট, ফুটবলের মতো দেশীয় খেলাকে গুরুত্ব দেওয়ার তাগিদ। উপজেলা নির্বাচনের প্রার্থী, মন্ত্রী, এমপি স্বজনদের তালিকা হচ্ছে, সরে না দাঁড়ালে সাংগঠনিক ব্যবস্থা, জানালেন ওবায়দুল কাদের। ক্ষমতা হারানোর শঙ্কায় বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তারের অভিযোগে বিএনপির ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রকে ঝাঁকি দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। এবং এই যাত্রায় 399টি সড়ক দুর্ঘটনায় 4 শতাধিক প্রাণহানি। সরকারের অবহেলাকে দুষছেন পরিবহন মালিক, শ্রমিক নেতারা। সংবাদ যাতে দেখছিলেন এই কেস টিম টিমার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবার বিস্তারিত। তীব্র খরতাপে পুড়ছে দেশ। পরিস্থিতির ভয়াবহতায় 7 দিনের জন্য দেশের সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে আবহাওয়া অফিস বলছে আগামী 2-3 দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। হিট স্ট্রোক, ডায়রিয়া, পানি শূন্যতা সহ বিভিন্ন রোগে ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। হিট স্ট্রোকে ঢাকা, পাবনা, চুয়াডাঙ্গা ও গাজীপুরে মৃত্যু হয়েছে 4 জনের। এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া শিশু ও বয়স্কদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার সহ বিভিন্ন রাজ্যে সৃষ্ট তাপপ্রবাহের কারণে রাজধানী ঢাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেড়ে চলছে তাপমাত্রা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। শনিবার এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি রেকর্ড করা হয়েছে যশোরে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এটি অতি তীব্র তাপপ্রবাহ। এদিন ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি। বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে তাদের। গরমে মানুষই করতে পারতেছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। অ্যাক্টিভ মারলে ধরেন যে বসে থাকা নাচ্ছে, ধরেন যে যাত্রী নাই রোডে। প্রচন্ড রোদের কারণে পরাগরেণু ঝরে পড়ছে বোরো ধানের, ঝলসে যাচ্ছে গাছ। একদিকে গরম, অন্যদিকে লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। রোদের তাপ অনেক বেশি, এতে মানুষের শারীরিক সমস্যা অনেক। আমার কালকে তো মনে করেন যে জ্বর। রোদের তাপ বেশি জন্য মনে করেন ঠান্ডা হাওয়া খাইতেছি, রোদের ভিতরে মনে করেন কাজ করতে যাইতে পারি না। আগামী কয়েকদিনে দেশের তাপমাত্রা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। যদি বেশিরভাগ জায়গায় থাকে, বাংলাদেশে বেশিরভাগ জায়গায় তাপপ্রবাহ, আমার সেটা শুধু মৃদু না, মাঝারিও না, তীব্র হয়ে গেছে। যদি 42-এর বেশি উঠে সেটাকে আমরা অতি তীব্র বলবো, তখন সেটা আরো ডেঞ্জার পর্যায়ে চলে যাবে। এখন আমি যদি দেখি যে সামনের 2-3 দিন মোটামুটি এই অবস্থা থাকতে পারে, তো আমি একটা ওয়ার্নিং ইস্যু আমাকে করতে হয়। তীব্র গরমে সারা দেশের হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোক, ডায়রিয়া, পানি শূন্যতা সহ বিভিন্ন রোগীর সংখ্যা। এ অবস্থায় শিশু ও বয়স্কদের খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের কিছু নির্দেশনা আছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সেগুলো সব জায়গায় দেওয়া হবে যেন বয়স্ক এবং শিশুদের জন্য, যেন যারা বয়স্ক এবং শিশু তারা যেন প্রয়োজন না থাকলে ঘরের বাইরে না যায়। সারা দেশে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে স্কুল কলেজ 7 দিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদের ছুটি শেষে রোববারের পরিবর্তে 28 এপ্রিল স্কুল কলেজ খুলবে বলে জানায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এদিকে তীব্র গরম থেকে বাঁচতে অনেকেই ঝুঁকছেন এসি ও ফ্যানের দিকে। এতে করে ভিড় করছেন রাজধানীর ইলেকট্রনিক মার্কেটে। এতে বেড়েছে এসি ও ফ্যানের চাহিদা, আর এই সুযোগে বাড়তি দাম রাখছেন বিক্রেতারা। মাজহারুল ইসলামের রিপোর্টে। টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এমন অসহনীয় তাপমাত্রায় জনজীবন যখন অতিষ্ঠ, তখন প্রচণ্ড ভিড় বাড়ছে এসি ফ্যান এবং চার্জার ফ্যানের দোকানগুলোতে। বিক্রেতারা বলছেন স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে বিক্রি। বর্তমান সিচুয়েশনে 30 থেকে 40% শীতাতপ বাতাসের এসির চাহিদা আমাদের বেড়েছে আর কি। গরম বাড়ছে, এখন কোম্পানি রেট ওই রকম বাড়ায় দেয়, প্রত্যেক মাসে 2000-3000 টাকা করে বাড়ায় দেয়। চাহিদা তো প্রচুর বাড়ছে, চাহিদা অনুপাতে কাস্টমারদেরকে দিতে পারতেছি না, কোম্পানির কাছে প্রোডাক্ট নেই। প্রত্যেক প্রোডাক্টেরই আপনার 300-400 করে দাম বাড়ছে, বিশেষ করে চার্জার ফ্যান যেগুলাতে।
অভিযোগ আছে চাহিদা বৃদ্ধির সাথে সাথে দাম বাড়িয়েছে কোম্পানিগুলো, যার ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা। মান বেঁধে চার্জার ফ্যানের দাম বেড়েছে 500 থেকে 2000 টাকা পর্যন্ত। অনেক লোডশেডিং হচ্ছে আর গরমে থাকা যাচ্ছে না, তাই চার্জার ফ্যান নিতে আসছি, কিন্তু এসে দেখতেছি মানে অনেক দাম, কম্পারেটিভলি অনেক দাম। তো এখন দেখি কিনতে পারি কিনা। এসি কিনতে আনছিলাম এবং দেখলাম যে দাম প্রাইসটা অনেক বেশি, যার জন্য এই মুহূর্তে নেওয়া সম্ভব না। অনেক দোকান ঘুরে দেখলাম, একটু তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে আর কি। রাজধানীর বাহিরে তাপমাত্রা বৃদ্ধি এবং ঘন ঘন লোডশেডিং হওয়ায় বিপাকে পড়েছেন মানুষজন। এমন অবস্থায় স্বস্তির বৃষ্টির আশায় আছেন সবাই। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। প্রচণ্ড গরমে অতিষ্ঠ সারা দেশ। এই অবস্থায় জনমানুষ স্বস্তি খোঁজার চেষ্টা করছেন ফুটপাতের শরবতে। তবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সহজলভ্য এসব শরবত সৃষ্টি করছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন এসব শরবত গরম থেকে সাময়িক স্বস্তি দিলেও এতে রয়েছে নানা রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। কাঠফাটা রোদ আর তীব্র গরমে স্বস্তির জন্য ঠান্ডা শরবতের জুড়ি নেই। তবে ফুটপাতে বিক্রি হওয়া এসব সহজলভ্য শরবত স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সে বিষয়ে উদাসীন সাধারণ মানুষ। ফুটপাতের এসব শরবত ঠান্ডা করতে ব্যবহৃত বরফ কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে ধারণা নেই ক্রেতা বিক্রেতা কারোই। পথচারীরা বলছেন তীব্র গরমে তৃষ্ণা মেটাতে বাধ্য হয়েই পান করতে হচ্ছে এসব অস্বাস্থ্যকর শরবত। কারখানার থেকে আঙ্গুরে বরফ দেওয়া যায়, কোন থেকে এটাও জানি না। বরফটা দেওয়া যায়, আমরা বরফ ভালো জানি এটাই না। পানি দিয়ে কোন পানি দেওয়া তৈরি করে আমরা জানি না, কারখানা আমরা চিনি না। আমরা আনি মনে করেন বাইতুল মোকাররম উত্তর গেটে, ওইখান থেকে আমরা কিনে আনি, বলে দিয়ে আমরা আজকে বরফ ভালো বরফ, সেই জন্য আমরা ওই জায়গায় টানি। প্রচন্ড গরমের কারণে খাইতেছি আর কারণ কিছু করার নাই। তারা কি দিতেছে এটা তারাই জানে, এটা আমি বলতে পারতেছি। বরফের জন্য মাছের টাকি একই কিনা সেটা আমার জানা নেই। বরফের কারখানায় গিয়ে দেখা যায় সম্পূর্ণ নোংরা ও অস্বাস্থ্যকর উপায়ে প্রস্তুত করা এসব বরফ একই সাথে পচনশীল দ্রব্য সংরক্ষণের কাজে ও শরবতে ব্যবহারের জন্য বিক্রি করা হচ্ছে। আমার বরফকে কোন কামে লাগায় হেইরা আমার দরকার নাই। ওই যে রিকশাওয়ালা নিয়ে গায়ের ভিতরে ডলতাছে, এটা কি আমার কইয়া নিতেছে? আরেকবারে গোস্তে মারতাছে, আরেকবারে মুরগি মারতাছে, আরেকজন নিয়ে বাসায় নিয়ে মনে করেন ইফতারি খাইতেছে, আরেকজন শরবত ব্যস্ত আছে। আবার দেখা গেছে আরেকজন আইয়া মনে করেন মানুষ মারা গেছে, জরুরি ব্যাপার, উনি লাশে ব্যবহার করতেছে। ফুটপাতে তৈরি হওয়া এসব শরবত পানে পানিবাহিত বিভিন্ন রোগ, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস হওয়ার পাশাপাশি ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা। পানিগুলা পরিশোধিত না, বরফটাও ঠিক মতো পরিশোধিত পানি দিয়ে তৈরি করা না, যার ফলে এর মধ্যে পোকামাকড় বসতেছে, মাছি বসতেছে, তাতে করে বহু ধরনের রোগ হওয়ার সম্ভাবনা। এই শরবত বা পানীয় বানানোর জন্য যে পানিটি ব্যবহার করা হয় এটি মোটেই নিরাপদ এবং সুপেয় নয়। যে বরফটি মেশানো হয় সেই বরফটিও কিন্তু মানুষের খাবার জন্য তৈরি করা হয় না, এটি ইন্ডাস্ট্রিয়াল ইউজ বা অন্য কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়। এটিতেও নিরাপদ এবং সুপেয় পানি ব্যবহার করা হয় না। এছাড়া এই শরবতগুলোকে মিষ্টি করার জন্য চিনির বদলে বেশিরভাগ ক্ষেত্রেই ঘন চিনি নামে এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, যেটিও শরীরের জন্য কোনো মতেই স্বাস্থ্যকর না। এভাবে সরাসরি ট্যাপের পানি দিয়ে তৈরি হওয়া বরফ সাধারণত ব্যবহৃত হয় মাছ সহ পচনশীল দ্রব্য সংরক্ষণে। তবে এই বরফ দিয়েই তৈরি হচ্ছে ঠান্ডা শরবত, যা মানবদেহে তৈরি করছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। ফুটবল, ক্রিকেটের মতো দেশীয় খেলাকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে এবারে জয়ীদের পুরস্কার বিতরণীতে এই কথা বলেন তিনি। জানান, আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে খেলাধুলাকে উৎসাহিত করেছে। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে জানাচ্ছেন জুবাইর রাজিন। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের 11তম আসরের ফাইনাল খেলা উপভোগে স্টেডিয়ামের দর্শক গ্যালারিতে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 50 মিনিট খেলা হওয়ার কথা থাকলেও গরমে ম্যাচের সময় 10 মিনিট কমানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 3 গোলে হারিয়ে বঙ্গমাতা গোল্ড কাপে শিরোপা ছিনিয়ে নেয় লালমনিরহাটের পাটগ্রামের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেনাবাহিনী প্রধান এবং মাননীয় যুব সকালে একই মাঠে রংপুরের মিঠাপুকুরের তামিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 2-1 গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা জেতে জামালপুরের মাদারগঞ্জের চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল এবং সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে ছেলে মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করেছে। আমি যখনই সরকার এসেছি তখনই আমি চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরও বেশি অনুরাগী করতে। কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শেখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। দেশীয় খেলায়ও গুরুত্ব দেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। বলেন, এর মাধ্যমেই ছেলে মেয়েদের মেধা আরও বিকশিত হবে। আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহ হয়, আরও বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে। সব উপজেলায় আওয়ামী লীগ সরকার খেলাধুলার ব্যবস্থা করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাচনে প্রার্থী মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আওয়ামী লীগের এমন সিদ্ধান্তে তৃণমূল ও জনগণ খুশি হয়েছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আগামী 8 মে অনুষ্ঠিত যাচ্ছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ। নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে মন্ত্রী এমপিদের নিজ এলাকায় প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। নিজ পরিবার ও স্বজনদের উপজেলা চেয়ারম্যান বানাতে মরিয়া আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি ও নেতারা। আর এইসব কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ দলীয় হাইকমান্ড। এরই প্রেক্ষিতে গত কয়েকদিন আগে মন্ত্রী, এমপি ও নেতাদের স্বজনদের উপজেলা নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন দলীয় প্রধান। এমন বাস্তবতায় দুপুরে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাফ জানান, প্রস্তুত করা হচ্ছে নির্বাচনে অংশ নেওয়া মন্ত্রী, এমপিদের আত্মীয় স্বজনদের তালিকা। দলের তৃণমূলের কর্মীরাও অনেকেই তাদের মতো রিয়াকশনটা ভালো। তার কারণ হচ্ছে যে একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শ্যালক, এরা পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি? দলের এই সিদ্ধান্তে তৃণমূল খুশি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন চলাকালে জেলা উপজেলা পর্যায়ের সম্মেলন বা কোনো কমিটি গঠন করা যাবে না। উপজেলা পর্যায়ে এখন যে নির্বাচন হচ্ছে কয়েকটা ফেজে, এখন মাত্র প্রথম ফেজ। এই নির্বাচন চলাকালে আমাদের উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদ উত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন, এই প্রক্রিয়াটা বন্ধ থাকে। মোট 4 ধাপে অনুষ্ঠিত হবে এবারের উপজেলা নির্বাচন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ভয়াবহ দুঃশাসন দেশে যে দাসত্বের পরিবেশ সৃষ্টি করেছে তা থেকে পরিত্রাণ পেতে জাতিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিচার বিভাগকে দলীয়করণ সহ অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জানান, সংকট সমাধানে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে রাষ্ট্রকে এবার ঝাঁকি দিতে হবে। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণ সভায় অংশ নেন বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা। বক্তারা দাবি করেন, জাফরুল্লাহ চৌধুরী শুধু একজন মুক্তিযোদ্ধাই নন, নিজেই মুক্তিযুদ্ধের চেতনা। জাফরুল্লাহ ভাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের সঠিক চেতনা কি, এটা জাফরুল্লাহ ভাইকে দেখে বুঝতে হবে। উনি শুধু 71-এ মুক্তিযুদ্ধ করে থেমে যায় নাই, ওনার মুক্তিযুদ্ধ জীবনের শেষ দিন পর্যন্ত ছিল। মানুষের মধ্যে সমতা, ন্যায়পরণতা সৃষ্টি করার জন্য যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেখানে আজকে যে হতাশা, নিরাশা, অনেকের মধ্যে হাল ছেড়ে দেওয়ার মানসিকতা সৃষ্টি হয়েছে, আজকে আমাদের জাফরবাদ খুব প্রয়োজন ছিল আমাদের। বেঁচে থাকলে জাফরুল্লাহ চৌধুরী
ভারতের বাংলাদেশ বিরোধী তৎপরতার প্রতিবাদ করতেন বলেও দাবি করেন বক্তারা। বাস্তবে ভারত আজকে বাংলাদেশ সহ অধিকাংশ দেশকে একটা প্রবল বৈরী প্রতিপক্ষতার জায়গায় আজকে তারা নিয়ে গেছেন। খুবই দুর্ভাগ্যজনক বর্তমান সরকারের সাথে যখন হিন্দুত্ববাদী মোদী সরকারের যে অশুভ আঁতাত, যে আঁতাতে বাংলাদেশ কার্যত এক ধরনের দখলদারিত্বে এখন পর্যবেসিত হয়েছে। আজকে বাংলাদেশকে যদি আগাতে হয় কার্যকর কৌশলী চিন্তারও একটি জোয়ার দরকার, এবং সর্বোপরি একটা পবিত্র রাগের জোয়ার দরকার। অভ্যস্ত হয়ে গেছে আমরা খুব সহজে, এই চলছে, এটাই চলবে। এইখানে আসলে আজকে রেগে যাওয়ার সময় হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাফরুল্লাহ চৌধুরীর অপূর্ণ আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে পুরো জাতিকে। কে কি বললো সে দেখার দরকার নেই, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে এই ভয়াবহ দুঃশাসন যে আমাদের সমস্ত ভালো অর্জনগুলোকে কেড়ে নিয়েছে, আমাদেরকে পঙ্গু করে ফেলছে প্রতি মুহূর্তে, আমাদেরকে পুরোপুরি একটা দাসানো দাসে পরিণত করছে, সেইখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নেই। দেশে অবলীলায় গুম খুনের ঘটনা ঘটলেও সরকার মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবলীলায় এখানে আপনার হত্যা করা হয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাত আরো থাকছে। সময় বাড়িয়েও হজ কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। অনিয়মে জড়িত এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ধর্মমন্ত্রী। ঈদের সড়ক, নৌ ও রেলপথে 419 দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 438 জনের, আহত আরও 1424 জন। এ তথ্য জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক। পরিবহন শ্রমিক মালিক নেতারা বলছেন, সরকারের অব্যবস্থাপনার কারণে সড়কে প্রাণ ঝরছে। তবে বিআরটিএর দাবি, সড়কে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। বিস্তারিত ফজলা আদিত্যের রিপোর্টে। সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। যাত্রী কল্যাণ সমিতি বলছে, এবার ঈদুল ফিতরে সারা দেশে সড়ক, নৌ ও রেলপথে 419 দুর্ঘটনায় নিহত হয়েছেন 438 জন, আর আহত হয়েছেন 1424 জন। এবারের ঈদে সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকলেও পথে পথে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেপরোয়াভাবে বেড়েছে। 407 জন নিহত হয়েছে, 1398 জন আহত হয়েছে। সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব জানান, সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে মোটরসাইকেল, যা মোট সড়ক দুর্ঘটনার 40%। দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে 198টি মোটরসাইকেল দুর্ঘটনায় 165 জন নিহত হয়েছে, 240 জন আহত হয়েছে। এদিকে রাজধানী মহাখালী বাস টার্মিনালে এক আলোচনা সভায় পরিবহন মালিক শ্রমিক নেতা দাবি করেন, সরকারের অবহেলা আর অব্যবস্থাপনার কারণে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সড়কের মৃত্যুর মিছিল। এককভাবে চালকদেরকে দায়ী করে এই সড়ক দুর্ঘটনার সমস্যার সমাধান হবে না। তার সাথে সংশ্লিষ্ট যারা আছে সকলকে রুটস হাইওয়ে আইনে বলা আছে, রাস্তা থেকে 10 মিটারের মধ্যে কোনো দোকানপাট, মার্কেট, বাড়িঘর করতে পারবে না। সেই আইন আদৌ বাস্তবায়িত হয় নাই। বিআরটিতে তারা আচার আচরণ এত খারাপ যে আমাদের শ্রমিকরা এই লাইসেন্স করতে গেলে অনেক হয়রানির শিকার হয়। আমি আশা করি যে আমরা যে ভালো কাজ করি, আমরা বিনিময়ে কি চাই, আমাদের জন্য সেই সম্মানটা আমাদের শ্রমিক পায়। তবে বিআরটিএর চেয়ারম্যানের দাবি, সড়কে স্বস্তি ফেরাতে কাজ করছেন তারা। সচেতনতা না বাড়ালে দুর্ঘটনা কমানো সম্ভব না বলেও মত তাদের। রোড অ্যাক্সিডেন্টের জন্য কারা কারা দায়ী এটা আমরা জানি, শুধু চালক এখানে দায়ী আমরা কোনোদিনই মনে করি না। এটা মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন, গাড়ি পরিচালনা ছাড়া অন্য কোনো পারপাসে ইউজ করা এটা বেআইনি। এই যে ঘর শুকানো, পাটকড়ি শুকানো, পাট শুকানো, ধান শুকানো, এগুলো থেকে শুরু করে যত রকম রোডে অন্য কাজ কেউ যদি নিয়ে আসে তাহলে সেটা সম্পূর্ণ বেআইনি। এটাও কিন্তু মুক্ত রাখার দায়িত্ব আমাদের সকলের। সড়কে প্রাণহানি কমাতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বিআরটিএর চেয়ারম্যান। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।
অতীতের সব রেকর্ড ভেঙে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 10টি দান বাক্সে মিলল 27 বস্তা টাকা। এখন চলছে গণনা। কিশোরগঞ্জ থেকে সড়ক কমিটির উদাসের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আল নোমান। 4 মাস 10 দিন পর শনিবার সকাল 7:30টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে মসজিদের 10টি দানবাক্স খোলা হয়। 3 মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে 4 মাস 10 দিন পরে খোলা হয়েছে। ব্যাংকের কর্মকর্তা, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা সহ মোট 220 জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নেন। এক মহিলা আপনারা দেখতে পাচ্ছেন, ওই মহিলার সিন্ধুকে 4টি টাকার 1000 টাকার বান্ডেল পাওয়া গেছে। উনি ব্রাহ্মণবাড়ি থেকে আসছে। তাই আমি একটু কৌতুক নিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার। না, এটা আপনাকে বলা যাবে না, এটা আমাদের মনের ব্যাপার, আমার কাজ হয়েছে, এই জন্য আমি 4 লাখ টাকা অনুদান করেছি। দানবাক্স খোলা থেকে এসব টাকা ব্যাংকে পৌঁছানো পর্যন্ত পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশ সুপার। আজকে টাকা গণনা হচ্ছে, এই টাকা গণে ব্যাংকে পৌঁছে দেওয়া, এটা এক ধরনের নিরাপত্তা একদিনের। আর এই টাকাটা আজকের পর থেকে তো এই সিন্দুকগুলি ফাঁকা থাকে, এই টাকাটা আবার যেদিন খোলা হবে তার মাঝখানে যে টেনিওরটা, এই 4 মাস 10 দিন, এটার মধ্যেও একটা নিরাপত্তা প্ল্যানের মধ্যে থাকে। এখানে নিরাপত্তা ডিজিটাল ডিভাইসগুলি সবসময় সক্রিয় থাকে, পুলিশের টহল থাকে। আগামী মাসে আন্তর্জাতিক মানের মসজিদ নির্মাণের কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা এখানে অনেক বড় একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব। এই এলাকার মানুষের এটা স্বপ্ন, তাদের একটা ইচ্ছা, তাদের একটা আকাঙ্ক্ষা, তাদের দাবি এখানে যাতে 30,000 মানুষ নামাজ পড়তে পারে। ইতিপূর্বে আমি কয়েকবার বলেছি আমাদের পরামর্শক নিয়োগ কার্যক্রম চলছে, আমরা হয়তো আগামী মাসেই পরামর্শক নিয়োগ চূড়ান্ত করব। এর আগে সর্বশেষ 2023 সালের 9 ডিসেম্বর খোলা হয়েছিল পাগলা মসজিদের 9টি দানবাক্স। তখন রেকর্ড 6,32,51,423 টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ আরও থাকছে। 2 দশক পর জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্টের ক্যাম্পে বাংলাদেশ দল। নাথান কিয়েলির অধীনে প্রথমবার কন্ডিশনিং ক্যাম্পে ক্রিকেটাররা। অনিয়মে জড়িত হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। যাত্রীদের সঙ্গে কোনো প্রকার বিরূপ আচরণ কিংবা প্রতারণা করলে লাইসেন্স বাতিল সহ কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনের হজ যাত্রী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান ধর্মমন্ত্রী। এবছর বারবার সময় বাড়িয়েও হজ কোটা পূরণ হয়নি জানিয়ে তিনি বলেন, ডলারের দাম বৃদ্ধির পরও হজের খরচ কমিয়েছে সরকার। এবার 1,27,198 জনের কোটা থাকলেও সরকারি এবং বেসরকারিভাবে হজে যাচ্ছেন 85,257 জন। বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরও আমরা গত বছরের তুলনায় 1 বছর সাধারণ হজ প্যাকেজের খরচ কমিয়েছি, যার পরিমাণ সরকারিভাবে 1,04,178 টাকা। অনেকে বাইরে বলে যে এত রেট এত বেশি হলো, এই হলো সেই হলো, বহু কিছু বলে। গত বছর চাইতে আমরা রেট কমাইতে পেরেছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। ওখানেও আপনারা কমপ্লেন দিতে পারবেন, এসেও আপনারা কমপ্লেন দিতে পারবেন। এবার প্রত্যেকটা আমরা হিয়ারিং করি এবং তাদের যার যতটুকু শাস্তি পাওয়া দরকার ততটুকু আমরা দিই। ইরানের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্বে নিজেদের জড়াতে চায় না যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন ইরানের ইস্ফাহান প্রদেশে তেল আবিবের হামলায় ওয়াশিংটনের কোনো হাত নেই। এদিকে ইরানের সামরিক বাহিনীর এক শীর্ষ কমান্ডার হুঙ্কার দিয়ে বলেছেন, ইরানের দিকে চোখ তুলে তাকালে পরিণতি আগের চেয়ে আরো ভয়াবহ হবে। আরো জানাচ্ছেন লুৎফর কবির। শুক্রবার জুম্মার নামাজের পর ইরানের রাজধানী তেহরানের রাজপথে ঢল নামে সাধারণ মানুষের। ইসরায়েলের ড্রোন হামলার প্রতিবাদে ক্ষোভ জানান বিক্ষুব্ধরা। নারী ও শিশুদেরও অংশ নিতে দেখা যায় এই বিক্ষোভে। ইসরায়েলি বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের ছবি নিয়ে উপহাস করেন তাদের অনেকেই। ইসরায়েলকে সাবধান হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার। আমাদের আকাশে বিপজ্জনক বস্তু দেখা মাত্রই ভূপাতিত করতে প্রস্তুত আছে বাহিনী। বস্তুগুলো সন্দেহজনক ছিল, কিন্তু বড় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আমাদের। ফের যদি ইহুদিবাদী শাসক ভুল করে তাহলে এর জবাব হবে তীব্র।
ইরান ইসরায়েলের চলমান উত্তেজনার প্রশমনে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে শুক্রবার ভোরে ইরানের ইস্পাহানে তেল আবিব যে হামলা চালায় তাতে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে দাবি করেন তিনি। ওই আক্রমণাত্মক পদক্ষেপে কোনোভাবেই জড়িত ছিল না যুক্তরাষ্ট্র। যে বিষয়টি নিয়ে কাজ করছি তা হলো উত্তেজনা নিরসন করা, যে কোনো সম্ভাব্য দ্বন্দ্ব থেকে উভয় পক্ষকে দূরে রাখা। সম্প্রতি ইসরায়েল বড় ধরনের হামলার মুখে পড়ে, তাদের অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে। ইরান ও ইসরায়েলের রেষারেষি বন্ধে সোচ্চার খোদ ইসরায়েলের বাসিন্দারাই, দুপক্ষের পাল্টাপাল্টি আক্রমণে উদ্বিগ্ন সাধারণ মানুষ। We have to wait and to see what will come. We are very worried about the situation. তবে ইরান ইসরায়েল ইস্যুতে জুম্মার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নে ভিন্ন কথা বলেছেন তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান। İsrail farklı şeyler söylüyor. দেখুন, এই মুহূর্তে ইসরায়েল ও ইরানের কর্তৃপক্ষকে নানা ধরনের বিবৃতি ও বক্তব্য দিতে দেখা যাচ্ছে। কোনো পক্ষের বক্তব্যকেই আপনি সত্যি বলে দাবি করতে পারেন না। Konuyla ilgili de gerçekten şöyle গেল 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন হতাহত হন। এ নিয়ে পাল্টা ইসরায়েল অভিমুখে আক্রমণ চালায় ইরানি বাহিনী। জবাবে ইসরায়েলও ইরানের পারমাণবিক অধ্যুষিত ইস্পাহান প্রদেশে ড্রোন হামলা চালায়। এ নিয়ে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রস্তুতি সারতে ব্যস্ত। সংখ্যালঘু ভোট ব্যাংক নিজেদের দখলে পেতে তৈরি করছে নানা কৌশল। মুসলিম দলগুলোর সাংগঠনিক দুর্বলতা আর কোন্দলকে সঙ্গী করে আদৌ মুসলিমদের কণ্ঠস্বর হতে পেরেছে কিনা তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই ধর্মীয় বিভাজন নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। সংখ্যালঘু ভোটার সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে, সেখানেও ধর্মীয় বিভাজনের অভিযোগ সংখ্যালঘু ভোটারদের মাঝে। 24 লোকসভা নির্বাচনে বেশি আসনে জয়ী হতে ভারতীয় জনতা পার্টি বিজেপির টার্গেট উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 13টি মুসলিম অধ্যুষিত আসন। সেই লক্ষ্যে সংখ্যালঘুদের মন জয় করতে নরেন্দ্র মোদী ও অমিত শাহর নির্দেশে সংখ্যালঘু মোর্চা ধর্মগুরুদের দলে টানার পাশাপাশি একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে বিজেপি। তবে মুজাফফরনগরের দাঙ্গার ঘটনা এখনো ভুলতে পারেনি উত্তরপ্রদেশের মুসলিম সম্প্রদায়। ফলে কথার ফুলঝুরি নয়, শান্তির নিশ্চয়তা চান তারা। আমাদের চাকরি থাকুক বা না থাকুক, আমরা যেন আমাদের দরজা খোলা রেখে ঘুমাতে পারি। আমরা শান্তিতে থাকতে চাই। ঐতিহাসিকভাবে মুসলিমদের কাছে জনপ্রিয়তার পাল্লা ভারী কংগ্রেস ও সিপিএম এর। তবে সেই দিন এখন বদলে গেছে। গত কয়েকটি নির্বাচনের বিশ্লেষণে দেখা যায় এসব দল থেকে মুখ ফিরিয়েছে মুসলিম ভোটাররা। और प्रेस पर दबाव डालकर खरीद कर ये 180 पार नहीं होने जा रहा है। এর মধ্যেই দেশজুড়ে মুসলিম প্রধান অনেক দলও গড়ে উঠেছে। তালিকায় রয়েছে দক্ষিণে মুসলিম লীগ ও ইত্তেহাদুল মুসলিমিন, আসামে ইউপিডিএফ, জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কংগ্রেস পিডিপি। দলগুলো আঞ্চলিক ঘরানার হলেও মুসলিম স্বার্থ রক্ষায় সোচ্চার, যদিও এখন সেভাবে ভোট টানতে পারছে না দলগুলো। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।